প্রেস বিজ্ঞপ্তি খাগড়াছড়িতে ত্রিপুরা স্কুল ছাত্রী সংহত ধর্ষণ নাগরিক তদন্তে পুলিশ ও প্রশাসনের দায়িত্বে অবহেলার আহ্বান। ঢাকা 23 জুলাই 2025। আমরা বাংলাদেশের নাগরিকগণ অত্যন্ত ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে পার্বত্য চট্টগ্রামে একের পর এক আদিবাসী নারী ধর্ষণের শিকার হচ্ছেন এবং পুলিশ প্রশাসন তাদের ইনসাফ দিতে ব্যর্থ হচ্ছেন। সম্প্রতি আবার একই রকম ব্যর্থতার পরিচয় আমরা পেলাম। পত্রপত্রিকার খবরে প্রকাশ পেয়েছে এবং আপনারা জানেন, একটু আগে আমার সহকর্মী জানিয়েছেন আপনাদের যে 27 জুন 2025 তারিখে আরেকজন আদিবাসী নারীকে, এবং প্রকৃতপক্ষে সে আসলে শিশু, তার বয়স 14 বছর বয়স, সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ির ভাইবোন ছড়া বাজার এলাকায়। খবরে জানা যায়, রথযাত্রার মেলায় অংশ নেওয়ার পর সন্ধ্যায় বাড়িতে ফিরতে না পেরে ত্রিপুরা সম্প্রদায়ের 8ম শ্রেণীর একজন স্কুল ছাত্রী ভাইবোন ছড়া বাজারস্থ উন্নয়ন বোর্ডের বাসভবনের পাশে এক আত্মীয়ের মেস পাশে রাত্রি যাপনের জন্য আশ্রয় নেয়। যে কিনা যে আত্মীয়, সেও হচ্ছে মাত্র 10ম শ্রেণীর ছাত্র। রাত আনুমানিক 9:30 নাগাদ 6 জন বাঙালি সেটেলার, আমরা খবর নিয়ে জেনেছি, যারা পেশায় গাড়ি চালক হিসেবে ওই বাজার এলাকায় কাজ করে এবং বিএনপি রাজনীতির সাথে যুক্ত, সেই ছাত্র মেসে আসে। ওই ছাত্রী ও তার আত্মীয়কে অন্যদের থেকে আলাদা করে একটি ভিডিও ধারণ করে। আমরা সেই ভিডিওটা দেখেছি এবং হুমকি ধামকি দেয় যে ওই 2 শিক্ষার্থী সেখানে তথাকথিত অসামাজিক কার্যকলাপ করছে। এরপর ওই সেটেলার বাঙালিরা মেয়েটির আত্মীয় ছাত্রটি সহ আরো যারা ছিল ওই মেসে, আরো 2 জন ছাত্র ছিল, তাদেরকে একটা পাশের রুমে আটকে রাখে এবং মেয়েটিকে অন্য ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ ঘটনাটি ঘটিয়ে এই 6 বাঙালি সেটেলার ভুক্তভোগী ছাত্রীটি সহ তার আত্মীয় ছাত্রদের শাসিয়ে যায় যে ধর্ষণের ঘটনা যেন তারা তাদের অভিভাবকদেরকে না জানায়। তারা এও হুমকি দেয় এই ঘটনা জানাজানি হয়ে গেলে সবাইকে জানে মেরে ফেলবে এবং বাজারে যে ছাত্র মেসে শিক্ষার্থীরা থাকে সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে, তাদের লেখাপড়া বন্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য যে আমরা যাদের কথা বলছি সেই শিক্ষার্থীরা পানছড়ি খুবই প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে এবং শুধুমাত্র লেখাপড়ার জন্য তারা এই যে বাজার এলাকায় একটা বাসা ভাড়া করে হোস্টেলে থাকে। এবং এটা আপনারা কোথাও জানেন, পার্বত্য চট্টগ্রামে এরকম হোস্টেলের সংখ্যা অনেক রয়েছে খাগড়াছড়িতে এবং অন্যান্য জেলায়। সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী পরদিন তার নিজ বাড়িতে ফিরে যায়, কিন্তু ভয়ে, আতঙ্কে এবং লজ্জায় সে কাউকে কিছু জানে না। ঘটনার 2 সপ্তাহ পর 12 জুলাই তারিখে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যায়। তার বড় বোন, সে যে নিজেও 9ম শ্রেণীর ছাত্রী, ছোট মানুষ, কন্যা শিশু, তাকে আদর করে যখন জিজ্ঞেস করে যে কেন সে বিষ খেয়েছে, তখন সে 16 জুলাই তারিখে জানায় তার সাথে যে ঘটনাটি ঘটেছে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা, সে বিষয় বর্ণনা দেয়। 17 জুলাই ছাত্রীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় 6 জনের নামে মামলা করেন। দায়েরকৃত মামলায় অভিযুক্তরা হলেন ভাইবোন ছড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমান হোসেন, বয়স 32, সদস্য ইমন হোসেন, বয়স 25, এনায়েত হোসেন, বয়স 35, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বয়স 32, বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনির ইসলাম, বয়স 29 ও ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল ইসলাম, যার বয়স 23। অভিযোগের পরে দাখিল করার পরে সেই রাতে পুলিশ অভিযুক্তদের মধ্যে 6 জনের মধ্যে 4 জনকে গ্রেফতার করে। এরা হলো আরমান হোসেন, ইমন হোসেন, এনায়েত হোসেন, সাদ্দাম হোসেন, আর বাকি 2 জন আসামি এখনো পর্যন্ত পলাতক রয়েছে। পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি যে ঘটনার প্রতিবাদে, তার 17 তারিখ যখন জানাজানি হয়ে গেল, তখন সেই ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে 17 তারিখ 2025 সালে মণিগ্রাম উচ্চ বিদ্যালয়, ভাইবোন ছড়া উচ্চ বিদ্যালয় সহ এলাকার বেশ কয়েকটি স্কুল কলেজে শত শত শিক্ষার্থী রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করে। এগুলো আপনারা ফেসবুকে নিশ্চয়ই দেখেছেন, আমরাও সেখানেই দেখেছি। তাদের সাথে যুক্ত হয় বিভিন্ন এলাকার যুব নারী সহ সর্বস্তরের লোকজন। বিক্ষোভ প্রতিবাদ ভাইবোন ছড়ায় সীমাবদ্ধ না থেকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহীতেও ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল প্রতিবাদে সামিল হয়। ইউপিডিএফ, বাসদ, মার্ক্সবাদী, সিপিডি সহ দেশে অন্যান্য রাজনৈতিক দল বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা আরো জানতে পারি 17 জুলাই সকাল 11টায় ভাইবোন ছড়ায় উক্ত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে যখন সাধারণ শিক্ষার্থী ও যুব সমাজ এই ব্যানার নিয়ে ছাত্রছাত্রীরা
মিছিল করছিল, তখন ভাইবোনছড়া বাজার এলাকায় বিক্ষোভ চলাকালে স্থানীয় ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। সেনারা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়, কয়েকজনকে ধরে নিয়ে অমানসিক শারীরিক নির্যাতন করে। যেটা রূপসী একটু আগে আপনাদেরকে ইনফর্ম করেছে যে এতে ডিবিসি নিউজের, তবে সাংবাদিকও এই সহিংসতা থেকে রেহাই পায়নি। ডিবিসি নিউজের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মিলন ত্রিপুরা ও এলাকার সাধারণ গ্রামবাসী জগৎ শান্তি চাকমা মারাত্মকভাবে জখম হন। সেনা সদস্যরা সাংবাদিক মিলন ত্রিপুরার কাছ থেকে ছবি তোলার কারণ জিজ্ঞাসা করে এবং তার ক্যামেরা থেকে ছবিগুলো মুছে ফেলে। এছাড়া সেনাদের হামলায় মুক্তিবাবু ত্রিপুরা, সুনয়ন ত্রিপুরা, শিবা ত্রিপুরা, সৌরভ ত্রিপুরা সহ অনেকে আহত হয়েছে। এরকম উদ্বেগজনক পরিস্থিতিতে হিউম্যান ফেডারেশনের আহ্বানে আমরা কয়েকজন নাগরিক ধর্ষণের শিকার ছাত্রীদের সাথে দেখা করতে চট্টগ্রাম যাই। আমাদের দলে ছিল ডাক্তার, শিক্ষক, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দল, নারী ও ছাত্র সংগঠন এবং মানবাধিকার সংস্থার কর্মীরা। আমাদের তদন্তে মূলত যেটা উঠে এসেছে, ভুক্তভোগী শিক্ষার্থীকে ইনসাফ দিতে পুলিশ ও প্রশাসনের দায়িত্বে অবহেলার আলামত। এটি হচ্ছে আমাদের মূল ফাইন্ডিংস। গ্রেফতারগুলো যেমন শুধু আমাদের চোখে ধুলো দিতে করা হয়েছে, মামলা দুর্বল করতে পুলিশ নিজেই অপতৎপরতা চালাচ্ছে। আমাদের পর্যবেক্ষণ 1, ধর্ষণ মামলা হলেও পুলিশ ভুক্তভোগীর কোনো ডাক্তারি পরীক্ষা করায়নি। আমাদের তদন্তে প্রথমেই ধরা পড়েছে যে ভুক্তভোগীর কোনো ডাক্তারি পরীক্ষা করা হয়নি। এই বিষয়ে জানতে চেয়ে আমরা সাথে সাথে খাগড়াছড়ি পুলিশ সুপার আরিফিন জুয়েলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করি চট্টগ্রাম থেকে 21 তারিখে। তার কাছ থেকে আমরা জানতে পারি যে তিনি ভুক্তভোগী ডাক্তারি পরীক্ষা করাননি, কারণ তার মনে হয়েছে, তিনি অনুমান করেছেন যে অভিযোগ করতে করতে ভুক্তভোগী 20 দিন পার করে ফেলেছে, এখন মেডিকেল রিপোর্ট নেগেটিভ আসবে। এই যে পুলিশের যে একটা গুরু দায়িত্ব যে মেডিকেল পরীক্ষা করাতে হবে একজন ধর্ষণের ভিকটিমকে, এই অবহেলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জানি ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়ায় অবশ্যই ভুক্তভোগী ডাক্তারি পরীক্ষা করাতে হবে। এই মেডিকেল সার্টিফিকেট ছাড়া মামলাটি কিছুতেই আদালতে টিকবে না। রিপোর্ট নেগেটিভ আসবে এই অনুমানের ভিত্তিতে কিছুতেই পুলিশ এই পরীক্ষা করানোর দায়িত্ব এড়াতে পারে না। এটা পরিষ্কারভাবে পুলিশের দায়িত্বে অবহেলা। আমাদের দাবি, পুলিশ প্রশাসন যেন আর বিলম্ব না করে এবং ভুক্তভোগী ত্রিপুরা ছাত্রীটি ডাক্তারি পরীক্ষা করতে আইনি পদক্ষেপ গ্রহণ করে। 2, খাগড়াছড়িতে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার নেই। আমরা খেয়াল করেছি যে ধর্ষণের মতো একটি ভয়াবহ সহিংসতার শিকার হলে ভুক্তভোগী নারীরা বেশিরভাগ সময় আতঙ্কে, লজ্জায়, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং পুলিশের কাছে অভিযোগ জানাতে দেরি করে ফেলে। এই সব কিছু বিবেচনা করে বাংলাদেশ সরকার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার প্রতিষ্ঠা করেছে, যেখানে নারী বান্ধব পরিবেশে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা, মনোবিজ্ঞানের সাহায্য পুলিশ ও আইনজীবী পাবার কথা। কিন্তু এই সেন্টারগুলো শুধুমাত্র বিভাগীয় শহর পর্যায়ে রয়েছে। খাগড়াছড়ি জেলা শহরে এই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার নেই। আমাদের দাবি, পুলিশ প্রশাসন যেন অবিলম্বে ভুক্তভোগী যে ত্রিপুরা ছাত্রীটি আছে তার ডাক্তারি পরীক্ষা করতে চট্টগ্রামের মানে ডিভিশনাল যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে সেখানে তাকে যথাযথ কাগজপত্র সহ রেফার করে। তার মানে আমি এখানে ব্যাখ্যা করছি যে আমরা খবর নিয়ে জেনেছি যে মেয়েটি যে এখন মেডিকেল কলেজে আছে, চিটাগং মেডিকেল কলেজে আছে, তাকে কিন্তু পুলিশ রেফার করেনি। কোনো প্রকার রেফারেন্স ছাড়া, কাগজপত্র ছাড়া, কোনো প্রকার রেকর্ড ছাড়া কিন্তু মেয়েটাকে এখানে পাঠানো হয়েছে। তার মানে তার যে আইনি কাগজপত্রের জন্য যে তার মেডিকেল সার্টিফিকেট লাগবে সেগুলো কিন্তু আসলে পুলিশ এখানে গাফিলতি করে একটা গ্যাপ রেখেছে। সো আমাদের আরো দাবি করছি সরকার যেন জেলা পর্যায়ে, এটা শুধু এই কেসের ব্যাপার না, জেলা পর্যায়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বানানোর উদ্যোগ গ্রহণ করে। এটা আমাদের আরেকটি দাবি। পার্বত্য চট্টগ্রামের মতো প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই উদ্যোগ নেওয়া প্রান্তিক নারীদের ইনসাফ নিশ্চিত করতে খুবই জরুরি। 3 নম্বর হচ্ছে পুলিশ প্রশাসন আত্মহত্যা প্ররোচনার বিষয়টি অবহেলা করেছে। আমরা খেয়াল করেছি যে ত্রিপুরা ছাত্রীটি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করার কারণেই সম্ভবত ধর্ষণের ঘটনাটি পুলিশের নজরে আসে, কিন্তু ভুক্তভোগী কার প্ররোচনায় আত্মহত্যা করতে গেল সেই বিষয়ে তদন্ত হতে পারে এবং হওয়া জরুরি, সেটি পুলিশ সম্পূর্ণ অবহেলা করেছে। আমাদের দাবি, ভুক্তভোগী ত্রিপুরা ছাত্রীটিকে কারা আত্মহত্যার প্ররোচনা করেছে সে বিষয়ে পুলিশ তদন্ত করবে। 4, ভুক্তভোগীকে নিয়ে অপপ্রচার এবং সাইবার বুলিং। এখানে আমি একটু উল্লেখ করতে চাই যে আমি যে বলেছিলাম যে আলাদা করে যে ভিডিও গ্রহণ করা হয়, সেই ভিডিওটি আমরা দেখেছি, আমাদের কাছে সেই আলামতটা আছে।
এবং সেখানে এটা হচ্ছে কি যখন মামলা হয়েছে, মামলার পরে হচ্ছে ভিডিওটি ভাইরাল করা হয় এবং সেখানে হচ্ছে নানা রকম কি বলবো নানা রকম কথাবার্তা চলছে, যেটা আমি এখন ব্যাখ্যা করছি। আমরা লক্ষ্য করেছি যে সম্ভবত ধর্ষণের ঘটনাটিকে ধামাচাপা দিতে একটি কুচক্রী মহল নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে। আগামীতে দেশের শাসন ক্ষমতা লাভের প্রত্যাশী একটি রাজনৈতিক দল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারণা চালাচ্ছে এবং ভুক্তভোগীর মানহানির চেষ্টা করছে, ভুক্তভোগীকে ভয় দেখানোর চেষ্টা করছে, যা শাস্তিযোগ্য অপরাধ। সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ধারা 25 অনলাইনে আপত্তিকর মিথ্যা বা হুমকিমূলক তথ্য এবং তথ্য প্রেরণ বা প্রকাশের অপরাধকে সংজ্ঞায়িত করে। এটি অপমান, হয়রানি বা মানহানির উদ্দেশ্যে করা কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করে। এই ধারায় যে কোনো ইলেকট্রনিক মাধ্যমের মাধ্যমে কোনো ব্যক্তিকে অপমান, হয়রানি, ব্ল্যাকমেইল বা অপমান করা একটি দণ্ডনীয় অপরাধ। এছাড়াও এই রাজনৈতিক দলটি নিজেরা বক্তব্য লিখে দিয়ে ত্রিপুরার জাতিভিত্তিক সামাজিক সংগঠন সমূহ ও তথাকথিত পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন এই ব্যানারে সংবাদ সম্মেলন করিয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নিজ দলীয় নেতাকর্মীদের সাহায্য করা এবং প্ররোচনা দেওয়া। এবং এগুলো কিন্তু অপরাধে অংশগ্রহণেরই শামিল এবং এগুলো দণ্ডনীয় অপরাধ। আমাদের দাবি পুলিশ প্রশাসন যেন ভুক্তভোগীকে ঘিরে যে অপপ্রচার এবং সাইবার বুলিং চলছে সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। 5 নম্বর, ধর্ষণ বিরোধী বিক্ষোভে সেনা সদস্যদের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক, যেটি আমার সহকর্মী এর মধ্যেই আপনাদেরকে বলেছেন। খাগড়াছড়িতে আদিবাসী শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী মিছিলে সেনাবাহিনীর হামলার তীব্র নিন্দা জানাই আমরা। আমাদের মনের প্রশ্ন যাচ্ছে, সেনাবাহিনী অপরাধী ও ধর্ষকদের রক্ষা করতে চাইছে কেন? কেন তারা নিজেদের আরো বিতর্কিত করছে? আমরা শুনেছি একটি রাষ্ট্রীয় ক্ষমতাশীল বিশেষ সংস্থা ধর্ষণের ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট প্রদানের ব্যাপারে গোপন নিষেধাজ্ঞা জারি করেছে। তবে কি সে কারণেই পার্বত্য চট্টগ্রামে এই যাবৎকালে সংঘটিত ধর্ষণের কোনো ঘটনার সুষ্ঠু বিচার হয়নি? এগুলো আমাদের প্রশ্ন এবং আমাদের দাবি, পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনের অবসান হোক এবং আদিবাসীদের বাংলাদেশের সমান অংশীদার হিসেবে, নাগরিক হিসেবে অধিকার পাওয়ার এবং দায় দায়িত্ব পালনের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা হোক। এবং আমরা আরো দাবি করছি, সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর চিকিৎসায় ব্যয়, সামাজিক নিরাপত্তা সহ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং পাহাড় এবং সমতলে নারী এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এখানে যাদের নাম দিয়েছি তারাই আসলে আমরা অংশগ্রহণ করেছি এই ভিজিটে, মানে চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা গিয়ে যে তদন্ত করেছি। আপনারা এখানে আমাদের নাম দেখতে পাচ্ছেন এবং যারা এখানে উপস্থিত আছেন এখন আপনারা প্রশ্ন করলে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাসরিন সিরাজ এই আপাকে। তার মাধ্যমে আসলে প্রেস ট্যাক্সটির মাধ্যমে আমরা ঘটনা প্রবাহটি জানতে পারলাম। তো আসলে বেশিক্ষণ আমরা সময় নিব না আপনাদের, আমরা বরং এখন প্রশ্ন উত্তর পর্বেই হচ্ছে চলে যাব। আপনাদের কোনো কিছু এখন যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। এখানে একটু বলতে হচ্ছে শাসন ক্ষমতা লাভের প্রত্যাশী রাজনৈতিক দল আসলে সেই রাজনৈতিক দল বিএনপি আছে, জামাত আছে, সবাই এনসিপিও আছে। হ্যাঁ, নিজেরা তো ক্ষমতা লাভের প্রত্যাশী যেতে চাই, এটা তারা এটা ক্লিয়ার করবে। আর যদি কোনো একটা দল হয়, ধরো আমি জামাত বা এনসিপি বললাম, আসলে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা বড় মাফিয়া থাকে বা বড় নেতা থাকে, তার ইঙ্গিতে এগুলো হচ্ছে। হ্যাঁ, তো এগুলো একটু পরিষ্কার করলে পরে ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখানে প্রথম কথা হচ্ছে যে প্রথমে আমি যেটা পরিষ্কার করতে চাই আপনাদের সকলের কাছে, সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বিশেষ পরিস্থিতি। বিশেষ পরিস্থিতি কি? এখানে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এখানে বিশেষ একটি পরিস্থিতি বিরাজ করে, সেটি হচ্ছে একটি সেনা শাসন মুক্ত এলাকা। আমরা অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক সবাই আমরা এটা জানি যে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন চলছে। এবং পাশাপাশি যেটি হচ্ছে সেখানে হচ্ছে আদিবাসীদেরকে নিজ ভূমি পরবাসী করে দিয়ে সেখানে যে বাঙালি সেটেলারদের বিশেষভাবে হচ্ছে কি দৌরাত্ম্য আমরা দেখতে পাই। এবং যাদের কথা আছে আমরা জানি যে পুলিশের তদন্তে বের হয়ে এসেছে, প্রথম আলোতে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে আমরা লিখেছি যে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপি ক্ষমতার সাথে জড়িত। কিন্তু তার মানে এটা না
আমরা এখানে কোনো রাজনৈতিক দলকে এটাকে আমরা রাজনৈতিক দলাদলের মধ্যে আনতে চাচ্ছি না। দয়া করে আমাদের এই বিষয়টিকে আপনারা গুরুত্ব দেবেন। এটি হচ্ছে যে এটি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে একজন নারীকে হচ্ছে ভিকটিম করা হচ্ছে, বিষয়টা এরকম না। আমরা বলবো যে নারীদের শরীর এবং তাদের উপর যৌন সহিংসতা এটাকে রাজনৈতিক খেলার মাঠ না তৈরি করে এটাকে বিশেষভাবেই হচ্ছে গুরুত্ব দেওয়া উচিত। এবং এটা আপনার যে প্রশ্ন সেটা আমি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা শুধু পরিচয় শুধু একটা ক্ষেত্রে না, যারাই ক্ষমতায় আসবে এই মানুষগুলো যারা হচ্ছে কাণ্ডগুলো ঘটিয়েছে এরা কোনো না কোনো ভাবে হচ্ছে আপনি যেটা বললেন মাফিয়া চক্র, থাকস মাস্তান, এরা হচ্ছে ভাড়াটে মাস্তান। যখন যে ক্ষমতায় আসবে সেখানেই যাবে। এরা আসলে রাজনৈতিক আদর্শ থেকেও যেটা হচ্ছে এরা হচ্ছে সন্ত্রাসী। এবং আমি বলতে চাচ্ছি না যে এরা সবসময় ক্ষমতার রাজনীতির সাথে এরা থাকবে। এখন যদি আওয়ামী লীগ থাকতো আওয়ামী লীগের সাথে থাকতো, এখন বিএনপি আছে বিএনপির সাথে থাকবে, যদি এনসিপি ক্ষমতায় আসে এনসিপির সাথে যাবে। কিন্তু আমরা যেটা গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত সেটা হচ্ছে পুলিশ প্রশাসন তো হচ্ছে রাজনীতির মধ্যে থাকা দরকার। এবং একজন নাগরিক হিসেবে একজন নারীর সমস্ত আইন কানুন আছে যেগুলো আমি উল্লেখ করলাম, যে ডাক্তারি পরীক্ষা যে করবে এটার জন্য কোনো রাজনৈতিক জাতি পরিচয় লাগবে না। একটা পুলিশের দায়িত্ব হচ্ছে যখন অভিযোগ করবে কেউ, সে হচ্ছে গিয়ে তার ডাক্তারি পরীক্ষা করাবে। ডাক্তারি পরীক্ষা না করে আবার হচ্ছে উনি অ্যারেস্ট করলেন, তার মানে তো হচ্ছে এটা আইওয়াশ। এবং হচ্ছে যখন এটা আদালতে যাবে তখন তদন্ত যদি ঠিক মতো রিপোর্ট না দেয় পুলিশ, তার মানে হচ্ছে খালাস পেয়ে যাবে। তার মানে এটা প্রহসন ওনারা করছে। এবং আমরা হচ্ছে সেই দিকেই জোর দিতে যাচ্ছি যে পুলিশ প্রশাসন হচ্ছে তার দায়িত্বে অবহেলা করছে, কোনো প্রকার তদন্ত ঠিক মতো করা হয়নি, ডাক্তারি পরীক্ষা করা হয়নি। এবং চিটাংয়ের যে সে এসছে তার এখানেও কিন্তু কোনো রেফারেন্স ছাড়া এসছে। একটা শুধুমাত্র আমাদের কাছে ডকুমেন্ট আছে যে ভর্তি হয়েছে যখন, তখন ওখানে লেখা আছে বিষ পান এবং অ্যাসল্ট, সেক্সুয়াল অ্যাসল্ট আর গ্যাং রেপ তো এক জিনিস না। আপনি আমাকে কটু কথা বললে সেটাও সেক্সুয়াল অ্যাসল্ট, কিন্তু ধর্ষণ তার মানে তো একটা আইন অনুযায়ী কিন্তু কতগুলো সংজ্ঞা আছে। তার মানে এখানে হচ্ছে কোনোভাবেই কোনো কিছু মানা হচ্ছে না। ঠিক আছে, তো সেই জায়গাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। জি, আর এটা কি জন্য চিৎকার করে কিন্তু প্রশ্ন করতে চাচ্ছিলেন? জি, কোন অদৃশ্য চাপ না তো, অবহেলা তো সারাক্ষণই করছে। আর এখানে আমরা কোনো অদৃশ্য শক্তির কথা বলছি না, আমরা অদৃশ্য শক্তি বিশ্বাস করি না। আমি আপনার প্রশ্ন বুঝেছি, আমাকে উত্তর দিতে দেন। এখানে আমরা মনে করি না কোনো অদৃশ্য শক্তি। পুলিশ হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের সাধারণভাবে, আপনারা সাংবাদিক আপনারা ভালো করে জানেন যে আমরা যদি জনগণ যদি প্রেশার না দিই তাহলে তারা কাজ করে না। যেখানে তাদের দায় দায়িত্ব পালন করার কথা তারা হচ্ছে দায় দায়িত্ব পালন করে না। এবং আমরা হচ্ছে গিয়ে ধরিয়ে দিতে চাই যে আমরা মূর্খ না, আমরা খুব ভালো করেই জানি। এবং সেই কারণে আমাদের সাথে টিমের সাথে ডাক্তার, আইনজীবী, ব্যারিস্টার, সমস্ত ধরনের সংগঠনগুলো গেছে। এই যে ওনারা বলছেন যে 20 দিন পার হয়ে গেলে আলামত পাওয়া যায় না, এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। আপনার এটা বলেছি যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে কিভাবে একদম জবানবন্দি ভিত্তিতেও হচ্ছে গিয়ে তদন্ত কাজ চলতে পারে, ডাক্তারি পরীক্ষা হতে পারে। শুধু শরীরে হচ্ছে গিয়ে আলামত থাকে তা না, মানসিক ভাবে তো মেয়েটার কাছে আলামত আছে, তার শরীরে আলামত আছে, তার পোশাকে আলামত আছে, যেখানে ঘটনা ঘটেছে সেখানে হচ্ছে গিয়ে সাক্ষী উপস্থিত আছে। তার মানে হচ্ছে তো সেই কাজগুলো করবে, কিন্তু সে এই কাজগুলো না করে হচ্ছে মনে করছে যে আমরা মূর্খ অথবা আদিবাসী নারী, এরা হচ্ছে গিয়ে দুর্বল গরিব, এরা প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে, বিষ খেয়ে মরে যাবে এবং হচ্ছে বিচার দেবে না। সেই জায়গাটাই আমরা বলতে চাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এখানে যে কয়েকটি বিষয় নোটিস করেছেন তার মধ্যে হচ্ছে যে সেনাবাহিনীর বিষয়টা এসেছে এবং পাশাপাশি পুলিশের প্রতি একটা অভিযোগ রয়েছে। এই ঘটনার সাথে কি এই সেনা সম্পৃক্ততা বা সেনাবাহিনীর শাসন অবসান কোনো আছে কিনা, যোগসূত্র আছে কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার কাছে মনে হয় যে পার্বত্য চট্টগ্রামে অনেক কিছুই হচ্ছে গিয়ে সিভিল, মানে আমার নিজের গবেষণার ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে প্লেনে যেমন হচ্ছে গিয়ে সিভিল প্রশাসন কাজ করে, সেখানে পার্বত্য চট্টগ্রামে সেটা কাজ করে না, অলিখিতভাবে সেখানে সেনা শাসন কাজ করে। তার অর্থটা কি? অর্থটা হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছি যে সেখানে অলিখিতভাবে গুজব আকারে, আমরা জানি না, আমাদের কাছে তার কাগজ আসে না, কিন্তু 2001 সালে হচ্ছে গিয়ে বিশেষ সংস্থা যে এখানে হচ্ছে গিয়ে কোনো প্রকার রেপের হচ্ছে গিয়ে নেগেটিভ রিপোর্টই যেন বারবার দেওয়া হয়, পজিটিভ রিপোর্ট যেন না দেওয়া হয়, এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি। এটা কি সত্য? আমাদের প্রশ্ন এটা, তাহলে কেন হচ্ছে না?
আর যদি আমি যেটা বললাম, যেটা আমরা উল্লেখ করেছি যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে হচ্ছে আপনার প্রশিক্ষিত ডাক্তার, এটা লেডি ডাক্তার দিয়ে বিশেষভাবে করতে হবে। তারপরে হচ্ছে একজন, আপনারা জানেন যে ধর্ষণের ঘটনা পড়ে সে 14 বছরের একটা মেয়ে, একটা বকা দিলেই তো তার হচ্ছে গিয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার কথা। আর সেখানে এরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে, তার মানে তাকে অনেক আদর আপ্যায়ন করে এবং হচ্ছে মানসিকভাবে সাপোর্ট দিয়ে তার সাথে কথা বলতে হবে। এটা কিন্তু আমার আপনার ট্রেনিং নাই, এটা একজন সাইকিয়াট্রিস্ট ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে অ্যাভেলেবল আছে। এবং সে একই সাথে যে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকতেছি বিচারের জন্য, এটা কিন্তু ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে বাংলাদেশ সরকার নিশ্চিত করার কথা যে সে আইনজীবীও পাবে, ঠিক আছে? তো আমরা সেটাই বলছি, যদি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এই ধরনের নির্দেশ থাকে সেটা হচ্ছে কি খোলাসা করা হোক। আর যদি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার না থাকে তাহলে ডিভিশনাল যে সেন্টারটা আছে চট্টগ্রামে, তাহলে চট্টগ্রামে তাকে রেফার করে পাঠানো হোক। যে এতদিন পার হয়ে গেছে, আমরা যেটা প্রথমেই বলেছি যে অনুমান করেছেন যে এখন নেগেটিভ পাওয়া যাবে, এটা তো হাসি তামাশা না। আপনার হতেই পারে দেরি করেছে, নানা কারণেই দেরি হতে পারে, হ্যাঁ প্রত্যন্ত অঞ্চলে থাকে দেরি হতেই পারে, কিন্তু দেরির পরেও কিন্তু প্রসিডিউরগুলো আপনাকে মানতেই হবে। এবং তারপরেও বললাম আমি যেটা জবানবন্দি, সাক্ষ্য, তারপরে পোশাকে আলামত, নানানভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর তদন্ত করে কিন্তু তারা কাজটা করতে পারে। এবং সেনা আসলে যদি ভয় লাগে পুলিশের, তাহলে তারা হচ্ছে চট্টগ্রামে পাঠিয়ে দেবে। এবং মানবাধিকার সংস্থা তো বাংলাদেশটা দুটো দেশ না, তাই না? বাংলাদেশে সব জায়গায় হচ্ছে গিয়ে একই রকম আইন চলবে। তো আইন যদি একই রকম চলে তাহলে হচ্ছে গিয়ে এই নারী সমান নাগরিক হিসেবে তার হচ্ছে প্রোটেকশন পাওয়া দরকার। এবং সে শিশু হিসেবেও কিন্তু তার আলাদা করে প্রোটেকশন পাওয়া দরকার। তার যে সাক্ষীরা আছে, সাক্ষীরাও কিন্তু শিশু, 10ম শ্রেণীর ছাত্র মাত্র, হ্যাঁ, তাদেরও কিন্তু এই সাক্ষ্য যদি তারা দেয় তাহলে তারা শিশু হিসেবে প্রোটেকশন পাবে। এই সব কিছু হচ্ছে নিশ্চিত করতে হবে। ওইটা একটা বর্ডার এলাকা এবং হচ্ছে আমার জাতীয় স্বার্থে সেনাবাহিনী আছে, থাকুক, তারা তাদের বেড়াতে থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু নাগরিকদের এবং বিশেষ করে নারী যারা এরকম আক্রমণের শিকার হয়েছে, সহিংসতার শিকার হয়েছে, তাদের সুবিচার নিশ্চিত করতে হবে। আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে পার্বত্য যে জায়গাটি রয়েছে সেটির জন্য তো বিশেষ একটা মন্ত্রণালয় বা তাদের একটা দায়িত্ব দেওয়া আছে। সেক্ষেত্রে আপনারা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন কিনা, বা উপদেষ্টা পরিষদেও তো আপনাদের প্রতিনিধির একটা বিষয় আছে, সেখানে কি আপনারা বিষয়টি জানিয়েছেন? সেটি হচ্ছে গিয়ে উত্তর দেওয়ার জন্য আমি রূপসীকে বলবো। তবে আমরা যতদূর জানি সেটা হচ্ছে যে বিষয়টা আমরা বললাম 17 তারিখে হচ্ছে জিনিসটা জানাজানি হয়েছে। এবং আমরা যেটা অত্যন্ত নিন্দা জানাচ্ছি যে এটা সেনাবাহিনীর দায়িত্ব না যে আবার হচ্ছে যারা হচ্ছে বিক্ষুব্ধ ছাত্রী, স্কুলের ছাত্রছাত্রী, তাদের উপরে যে হামলা করেছে এবং তাদেরকে সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে হচ্ছে প্রহার করেছে। এবং আমরা ছবিও দেখেছি তাদেরকে যেভাবে অত্যাচার করেছে, বিশেষ করে সাংবাদিকদেরকে তাদের ছবি মুছিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো আসলে সেনাবাহিনীর কাজ না। তো সেটা তো হচ্ছে গিয়ে আমরা বলতে চাই, এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে কিনা সেটা নিয়ে রূপসী উত্তর দেবেন। ধন্যবাদ আপনার দর্শকের জন্য। না, এখনো পর্যন্ত ওভাবে আমাদের যতটুকু জানা আছে এখনো পর্যন্ত জানানো হয়নি। শুধুমাত্র হচ্ছে আপনার আইনি প্রক্রিয়াটা যদি বলি, তার বাবার মাধ্যমে একটা মামলা করা হয়েছে, সেটা 17 তারিখে প্রেস ট্যাক্সটির মাধ্যমে তো আপনারা জেনেছেন। ওভাবে এখনো পর্যন্ত করা হয়নি, জানানো হয়নি। করার কোনো ইচ্ছা আছে? আসামি যাদেরকে এখানে নাম দেওয়া আছে ভাইয়া, হ্যাঁ, আমি এখানে আরেকটু আপনাকে যুক্ত করতে চাই। দেখেন, যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন মন্ত্রণালয়কে হচ্ছে ইনভলভ করা, আপনার প্রশ্নটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ, এই কারণে আমি অ্যাড্রেস করছি। সেটা হচ্ছে যে এটি কিন্তু প্রথম ঘটনা নয়। কয়েকদিন আগে একজন হিয়াং নারীকে হচ্ছে গিয়ে ধর্ষণের পরে হচ্ছে চোখ উপড়ে ফেলে থেতলে মেরে ফেলা হয়েছে। এবং আমরা যদি আরো একটু পিছনে যাই, মানে এটা তো প্রতি ঘটনা ঘটছেই, ঠিক আছে? আমরা পার্টিকুলারলি ধরেন অন্যান্য সহিংসতার কথা বাদ দিলাম, নারী নির্যাতনের যে ঘটনাগুলো আমাদের নজরে এসছে, তার মানে এগুলো তো গোপন না, যেগুলো নিয়ে অলরেডি হইচই হয়েছে, পত্রিকায় এসেছে। আমরা তো যখন ঢাকা থেকে যখন আমাদের অ্যাটেনশন আসে, তার মানে যেগুলো অলরেডি আমাদের হচ্ছে গিয়ে অ্যাটেনশন আছে। এবং আমরা প্রথমেই যেটা শুরু করেছি যে নারী নির্যাতনের যেন একটা নিরাপদ ক্ষেত্র তৈরি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এবং বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগগুলো বাঙালি সেটেলারদের কাছ থেকে, তার মানে তারা একটা ইম্পিউনিটি কিন্তু তারা মানে পেয়ে গেছে, আশকারা পেয়ে গেছে। এবং এটা অবশ্যই হচ্ছে গিয়ে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের আন্ডারে। কিন্তু এখন আমরা পার্টিকুলারলি এই কেসে জানিয়েছি তা না, কিন্তু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় এটা হচ্ছে কি অবশ্যই তারা জানেন যে একের পর এক ঘটনা ঘটছে এবং সেই ঘটনার কোনো সুরাহা হচ্ছে না। এখনো পর্যন্ত বিচার পেয়েছে এরকম কোনো দৃষ্টান্ত এখনো আমাদের সামনে নাই।
যেটা খুবই উদ্বেগজনক, এবং সেটাও হচ্ছে কি আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ আমাদের অ্যাড্রেস করা। তাহলে তাদের ভূমিকা নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে কিনা? অবশ্যই, সেটা শুধু মানে শুধু এই মন্ত্রণালয় নয়, পুরো রাষ্ট্রের উপরে তো আমাদের হচ্ছে গিয়ে প্রশ্ন যে এটা শুধু এখনকার গভর্নমেন্ট না, ধারাবাহিকভাবে। এবং আপনারা যারা 1997 সালে শান্তি চুক্তি হয়েছে, শান্তি চুক্তির একটি কোনো ফলপ্রসূ আমরা হচ্ছে গিয়ে পদক্ষেপ দেখতে পাইনি, সেটাও তো একটা ব্যর্থতা, এবং সেই ব্যর্থতা শুধু এই গভর্নমেন্টের না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, তাই না? আমার দুটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে এই ধরনের যে যৌন সহিংসতা রোধে পাহাড়ি এবং সমতলে যৌথভাবে যে নারী সংগঠনগুলো রয়েছে তাদের মাঝে যে সমন্বয়টা সেটা কিভাবে বাড়ানো যায় বলে আপনারা মনে করছেন, এবং এই ঘটনার পর কি উইমেন্স যে ফেডারেশন রয়েছে তারা কি কোনো পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করেছে? আচ্ছা, আপনি যে প্রশ্ন করেছেন ধন্যবাদ। উইমেন্স ফেডারেশনের বিষয় নিয়ে হচ্ছে রূপসী বলবেন, আর পার্টিকুলারলি আমি যেটা বলছি আপনার আগের প্রশ্নের ক্ষেত্রে যে দেখেন নারী আবার একরকমও না, এবং আমি যেটা বলেছি যে পার্বত্য চট্টগ্রামে এবং সমতলে হচ্ছে কি বাস্তবতা ভিন্ন। এখানে তো আমরা যেটা দেখছি যে ইচ্ছে করে একটা গাফিলতি তৈরি করা পার্বত্য চট্টগ্রামে, বা হচ্ছে এই যে সেনার বাহিনী হচ্ছে হস্তক্ষেপ। এবং আপনারা জানেন আমাদের সাথে আজকে আসেননি, কিন্তু কল্পনা চাকমা অপহরণের বিষয়ে যখন প্রোগ্রাম করতে গিয়েছিল তখন আমাদের পক্ষ থেকে দুজন নারী অধিকার কর্মীর উপরে কিন্তু আক্রমণও হয়েছে, রাঙামাটিতে হয়েছে। এর আগেও হচ্ছে আমরা জানি যে হচ্ছে চিটাগং হিল ট্র্যাক্স কমিশনের উপরে হচ্ছে ইভেন আক্রমণ হয়েছে। তো এইগুলো তো হচ্ছে গিয়ে ঘটনাগুলো ঘটছে। সো এখানে হচ্ছে গিয়ে শুধুমাত্র বিষয়টাকে ঐক্য অবশ্যই আমরা আছে, আমাদের এটা নাই আমি বলবো না, ঐক্য আছে, কিন্তু অবশ্যই ঐক্যতা আরো জোরদার করতে হবে। কিন্তু ঐক্য আছে আমি বলবো, ঐক্য নেই তা বলবো না। পাহাড় এবং সমতলে যারাই হচ্ছে প্রান্তিক এবং যারাই হচ্ছে নির্যাতিত তাদের সাথে তো এই মানবাধিকার কর্মী যে সংগঠনগুলো আপনারা দেখলে আমরা কোনো না কোনো ভাবে সম্মিলিতভাবেই কাজ করি। আর বাকি প্রশ্নের উত্তরটা শুনুন। আচ্ছা, আপনি যে প্রশ্নটি করলেন যদি বলি, উইমেন্স ফেডারেশন যে জায়গা থেকে আসলে প্ল্যাটফর্মটা যেখান থেকে হয়েছে, বিশেষ করে যে পার্বত্য চট্টগ্রাম তো বহু বছর বহু যুগ যুগ ধরে হচ্ছে সেনা হেফাজতে বলা যায় আছে। তো ওই ক্ষেত্রে আমরা যেগুলো মনে করি এই যে ধর্ষণের ঘটনাগুলো আসে, বা হচ্ছে নারী ধর্ষণ, শিশু নিপীড়ন যে ঘটনাগুলো আসে, বিশেষ করে হচ্ছে সেখানকার স্যাটলার বা হচ্ছে সেখানকার সেনাবাহিনী কর্তৃকই হয়। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের উইমেন্স ফেডারেশনের জায়গাটি সবসময় হচ্ছে প্রতিবাদ এবং হচ্ছে কিভাবে এগুলা থেকে হচ্ছে উত্তরণ হওয়া যায় এই মুভমেন্টের জায়গাতে সবসময় থাকে। তো ওই ক্ষেত্রে এই যে এখানে যারা উপস্থিত রয়েছেন এরিয়া বা সহ যারা হচ্ছে শিক্ষক বা হচ্ছে আইনজীবী থেকে শুরু করে মানবাধিকার কর্মী যারা রয়েছেন, আমরা আসলে যে যে ঘটনাগুলো ঘটছে আর কি পার্বত্য চট্টগ্রামে, এগুলো নিরসনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রতিবাদ প্রতিরোধ থেমে থাকছে না। এই যে কিছুক্ষণ আগে উনি বললেন গত 12 জুন আমরা যে প্রোগ্রামটি করলাম কল্পনা অপহরণ দিবস, আজকে হচ্ছে 29 বছর পেরিয়ে গেল, কল্পনা অপহরণের বিচার এখন পর্যন্ত হয়নি। তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে দিবসটি জাস্ট হচ্ছে আমরা ওখানে একটা সমাবেশ আকারে হচ্ছে প্রোগ্রাম করছিলাম। ওখানে দেখা গেছে এখান থেকে আমাদের কয়েকজন শুভাকাঙ্ক্ষী, 3 জন শুভাকাঙ্ক্ষী আমাদের ঢাকা থেকে হচ্ছে ওখানে গিয়েছিলেন। তো ওনারা ফেরার পথে হচ্ছে সেই একই হচ্ছে বিএনপি কর্তৃকই হচ্ছে তাদেরকে করা হলো, আটকানো হলো এবং হচ্ছে মারধর করা হলো। এই ঘটনাগুলো হয়তো আপনারা জেনেও থাকবেন। তো এই বিষয়গুলো আর কি, এগুলো তো প্রতিনিয়ত হচ্ছে পার্বত্য চট্টগ্রামে, বিশেষ করে সেনাবাহিনী তো আছে, আর তারা যদি হচ্ছে প্রত্যক্ষভাবেও যদি করতে না পারে তাহলে সাধারণ স্যাটলার বাঙালিদেরকে দিয়ে হচ্ছে এই ঘটনাগুলো ঘটায়। আমরা হচ্ছে যে জুলাইয়ের পরেও আমরা দেখি যে গৃহবধূর ঘরে ঢুকে হচ্ছে এক গৃহবধূকে মানে বাচ্চাটাকে একপাশে রেখে হচ্ছে ধর্ষণ করা হয়েছে আর কি। তো এই ঘটনাটারও আমরা হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং বিচার পাইনি। আর ইন্ডিয়া তো বললেনি বান্দরবানে যে ঘটনাটা ঘটলো, মুখ ক্ষেত্রে দিয়ে হচ্ছে একেবারে হচ্ছে নৃশংসভাবে হচ্ছে হত্যা করা হলো সেই খিয়াকারীকে। আমরা এর আগে দেখি হচ্ছে 2010 সালে আমার এলাকায় কাউখালীতে
একইভাবে তাদের মনে হয় হচ্ছে সেটলার বাঙালিদের সাথে হচ্ছে একটা জমির বিবাদ ছিল, ওই ঘটনাকে কেন্দ্র করে মানে এক সেমি এই যে বান্দরবানে যে ঘটনাটা ঘটলো ঠিক একইভাবে হচ্ছে ঝর্ণা দেওয়ারকে হচ্ছে হত্যা করা হলো ওভাবে। দুইজনকে মনে হয় গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু জড়িত ছিল আরো অনেকজন, বা দুইজনকে গ্রেপ্তার করে 1 মাস 2-3 মাস যাবত হচ্ছে ইয়াতে জেলে রাখছিল, এরপরে হচ্ছে ছাড়া পেয়ে এখনো ওই অবস্থায় আছে। তো এভাবে আর কি এভাবে চলছে পার্বত্য চট্টগ্রামের অবস্থা। আইনি প্রক্রিয়া গেলেও হচ্ছে প্রসেসটা আসলে ওভাবে যেভাবে হওয়া দরকার ওভাবে হয় না। আর কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের, প্রশ্ন থাকলে হচ্ছে আপনারা করতে পারেন। এখন ঘোষণা থাকলে আমরা শেষ করি। আচ্ছা, যাই হোক, আপনারা কষ্ট করে এখানে এসেছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আর এখানে যারা এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।